রোববারের আলসে দুপুরে হঠাৎ যদি একাকিত্ব এসে গ্রাস করে, সেটাকে দূরে রাখার এক এবং অব্যর্থ ওষুধ 91.9 ফ্রেন্ডস এফএম এর এই বিশেষ নিবেদন সানডে রোম্যান্স। আজকের গল্প ঋত্বিকা ব্যানার্জির লেখা উল্কা বৃষ্টি। এই গল্পটি আমরা নিয়েছি লিটারোমা থেকে। লিটারোমা একটি ক্রিয়েটিভ কমিউনিটি, যেখানে যে কোনো পেশার মানুষ তাদের ক্রিয়েটিভিটি এক্সপ্রেস করতে পারেন। মুখ্য চরিত্রে মিহির, কুহু, মহুল, মহুলের মা সুদেশনা ও কথক। শুরু হচ্ছে উল্কা বৃষ্টি। ছোটবেলা থেকে কুহুর স্টার গেজিং অর্থাৎ তারা গোনার শখ। হস্টেলে থেকে পড়াশোনা, এমনিতে স্বভাবেই আলাপি মেয়ে। তবে অল্প বয়সে নিয়তির কাছে মাকে হারিয়ে সে ভীষণ একা হয়ে পড়ে। বিগত কয়েক বছর তারাদের সাথেই কেটেছে বেশিরভাগ রাত। কালো আকাশের বুকে ওই ছোট্ট ছোট্ট আলোগুলোই কুহুর বন্ধু, প্রেমিক, আবার অভিভাবক। আজ তার 25 বছরের জন্মদিন। পালন করার জন্য সঙ্গী সাথী তেমন কেউ নেই বললেই চলে, এক টেলিস্কোপ ছাড়া। কুহুর বাবা মিহিরবাবুও মারা গেছেন কয়েক বছর হল। ছাদে দাঁড়িয়ে আকাশপানে চেয়ে কুহু হারিয়ে যায় তার ছোটবেলায়। ঠিক এমনই এক জন্মদিনের সন্ধ্যাবেলায় বাবা তার জীবনের এই সেরা উপহারটি তাকে দিয়েছিলেন। রাশিয়ায় থাকাকালীন এক রুশ জ্যোতির্বিদ বন্ধুর কাছে একটি লোমো অ্যাস্টেল মিনি টেলিস্কোপ উপহার পান মিহিরবাবু। জীবনের শেষ দিন পর্যন্ত সেই যন্ত্রটি তিনি বুকের মাঝে আগলে রেখেছিলেন। কুহুর 10 বছরের জন্মদিনে মেয়েকে প্রথমবার তিনি টেলিস্কোপে চোখ রাখতে শেখান। কচি মন আবিষ্কার করে এক অপার কল্পজগৎ। আয় মা, তোকে আজ একটা দারুণ জিনিস দেখাই। কি বাবা? আকাশগঙ্গা। আকাশগঙ্গা মানে মিল্কি ওয়ে? ইয়েস, কি বলতো সেটা? আমি তো বইতে পড়েছি মিল্কি ওয়ে আমাদের সোলার সিস্টেমের একটা গ্যালাক্সি, সেখানে আমরাও আছি। ভেরি গুড কুহু। তবে সেখানে আমাদের মতো আরো অনেক সোলার সিস্টেম, তারামণ্ডল, নক্ষত্র, কমেট, অ্যাস্টেরয়েড ইত্যাদি আছে। বলতে পারিস আমাদের সৌরজগৎ যে ছায়াপথের অংশ, তাকে ইংরেজিতে বলে মিল্কি ওয়ে, বাংলায় আকাশগঙ্গা নামে পরিচিত। একটা গ্যালাক্সিতে এত কিছু! ইউনিভার্সের সব কিছু ধরা আছে ওই আকাশগঙ্গায়। আমরা ওখানে যেতে পারবো না বাবা, রকেটে করে? যেতে পারবো কিনা তা তো জানি না মা, তবে তোকে দেখাতে পারি পৃথিবী থেকে কেমন লাগে আকাশগঙ্গা। সেদিন খুব হেসে আদর করে মেয়ের মাথায় হাত বোলান মিহিরবাবু। কুহুর ক্ষুদে বিস্ময়গুলো তার প্রাপ্তবয়স্ক মনকে কোথাও যেন ছুঁয়ে গিয়েছিল। আমাদের ছাদ থেকে দেখা যাবে? যাবে, তবে এই যন্ত্রের সাহায্যে। এটা কি টেলিক্যামেরা? না, ঠিক ক্যামেরা নয়, একে বলে টেলিস্কোপ। টেলিস্কোপ? ওয়াও! সেই রাতে নক্ষত্রমণ্ডলের সাথে কুহুর প্রথম আলাপ। তারপর থেকে যেন নেশার মতো সুযোগ পেলেই রাতের আকাশে চোখ মেলে বসে থাকে সে। সবচেয়ে উজ্জ্বল তারাটায় নিজের মাকে খুঁজে সে। মাঝে ঝড়ের গতিতে কেটে গেছে বেশ কিছু বছর। কুহু তখন 19 বছরের যুবতী। কলকাতার এক নার্সিং কলেজে ফার্স্ট ইয়ারে পড়ে। মিহিরবাবুও একই কলেজে প্রফেসর। সেই ছোট্ট থেকে মেয়ের জ্যোতির্বিদ্যা সংক্রান্ত দেশ বিদেশের রূপকথা, কল্পবিজ্ঞানের নানা গল্প, আলোকপথের রহস্য ইত্যাদিতে খুব উৎসাহ। তিনি যখন জানতে পারেন হাতে আর বেশি সময় নেই, কুহুকে এক কাল্পনিক নক্ষত্রের গল্প শোনান, যাতে তার অবর্তমানে সে নতুন করে বাঁচার আলো খুঁজে পায়। সেদিনও ছিল কুহুর জন্মদিন। কলেজ থেকে ফিরে বাবা মেয়েতে একসাথে চা খেতে বসেছে। তখন শীতকাল, প্রবল ঠান্ডা পড়েছে কলকাতায়। মিহিরবাবু প্রশ্ন করেন, তুই ক্যারিনের গল্পটা জানিস তো কুহু? ক্যারিনা? কই না তো। সে কি রে, পড়িসনি কোথাও? অবশ্য রাশিয়াতে যতটা পপুলার এখানে নয়। রাশিয়া? তোমার সেই বন্ধুর কাছে শোনা নিশ্চয়ই। একদম ঠিক ধরেছিস। ব্রহ্মাণ্ডের ছায়াপথগুলো ঘিরে বিশ্বে নানান কিংবদন্তি প্রচলিত আছে, বিশেষ করে রাশিয়ায়। ক্যারিনা তার মধ্যে অন্যতম। হাউ থ্রিলিং! প্লিজ বাবা একটু ডিটেলে বলো। বলতে পারি, কিন্তু তার আগে আরো এক কাপ গরম গরম কফি লাগবে যে। তুমি বসো, আমি করে আনছি।
এই ঠান্ডায় আবার তুই কষ্ট করে উঠবি? ছাড়, আমি যাচ্ছি। এক কাপ ব্ল্যাক কফি করব তোমার জন্য, তাতে এবার কষ্ট কিসের? যাবো আর আসবো। পাগলি একটা, তাড়াতাড়ি আয়, অনেক গল্প বলার আছে। মিহিরবাবুর কাছে মহাকাশের গল্প শুনতে কুহু বরাবর ভালোবাসে। মন হারিয়ে যায় অসীম অন্ধকারে, যেখানে খেলে বেড়ায় নানান গ্রহ, উপগ্রহ, নক্ষত্রমণ্ডলের আলোকবিন্দু। হয়তো সেখানে আজও দু চোখ তার মাকে খুঁজে ফেরে। কিছুক্ষণের মধ্যেই হাতে সুগন্ধি ব্ল্যাক কফি আর বাবার ফেভারিট থিন অ্যারারুট বিস্কুট নিয়ে হাজির হয় কুহু। কাপে জাঁকালো এক চুমুক দিয়ে মিহিরবাবু জানতে চান, কি রে, কি এত ভাবছিস? ক্যারিনার গল্প শুনবি না? ততক্ষণে মনে মনে গল্পের আসর জমে গেছে, শুধু শুরুর অপেক্ষা। বলো বলো, আমি রেডি। যা বলছিলাম, পৃথিবীর দক্ষিণ আকাশে ক্যারিনা নামে এক আশ্চর্য তারামণ্ডল আছে, যাকে নিয়ে যুগ যুগ ধরে বহু জনশ্রুতি চলে আসছে। রুশিরা বিশ্বাস করে এই ক্যারিনায় মোট 9টি তারা আছে, যার 7টি গ্রীষ্মের পরিষ্কার আকাশে সাদামাটা টেলিস্কোপেও দেখা যায়। কিন্তু বাকি 2 তারা শুধু তাদেরই দেখা দেয় যাদের চোখের পলক একসাথে পড়ে। চোখের পলক একসাথে তো অনেকের পড়তে পারে, বুঝবে কি করে কোনটা স্পেশাল? শুধু তো চোখের পাতা একসাথে পড়লে হবে না, তাদের জন্মক্ষণও এক হতে হবে। ক্যারিনার এই 2 নক্ষত্র প্রতি সহস্রাব্দে মাত্র একবার মিলিত হয়, আর সেদিন নাকি এমন উল্কাবৃষ্টি হবে, গোটা পৃথিবী গোলাপি আলোয় জেগে উঠবে। সেই রাতে যদি কোনো পুরুষ ও নারী এই মিলনের পারস্পরিক সাক্ষী হয়, তাহলে আগামী 1000 বছর তারা এক মহাজাগতিক প্রেমের বন্ধনে আবদ্ধ হবে। কোনো গ্রহগত শক্তি তাদের বিচ্ছিন্ন করতে পারবে না, এমনকি তারা নিজেরাও নয়। কুহু অগাধ আগ্রহ নিয়ে শোনে ক্যারিনার গল্প আর রুশ জ্যোতির্বিদের বলা অমর ভবিষ্যৎবাণী। ধীরে ধীরে সে হারিয়ে যেতে থাকে নিজস্ব স্বপ্নলোকে। মিহিরবাবু অবশ্য তাকে জোর করে আর পৃথিবীর বাস্তব মাটিতে টেনে আনেননি, ভাসতে দিয়েছেন অলীক মহাশূন্যে। সেই থেকে কুহু টেলিস্কোপে চোখ রেখে অপেক্ষা করে চলেছে উল্কা বৃষ্টির। আজ মিহিরবাবু নেই, কিন্তু তার প্রত্যাশা মতো ক্যারিনার এই কাল্পনিক গল্পই কোথাও যেন মেয়েটির একমাত্র অবলম্বন। কুহুর স্থির বিশ্বাস, একদিন এই মহাবিশ্বের ইন্দ্রজাল তার কাছে সেই 2 অজ্ঞাত তারার সন্ধান ঠিক পৌঁছে দেবে। বছর কয়েক পর কুহু তখন নার্সিং পাশ করে ব্যাঙ্গালোরের এক বেসরকারি হাসপাতালে চাকরি করে। মাস গেলে ভালো মাইনে পায় ঠিকই, তবে সে কলকাতাকে খুব মিস করে। তাই সব ছেড়ে নিজের শহরে নতুন উদ্যমে ফিরে আসতে চায়। মাস কয়েক হলো দেবনহল্লিতে নতুন এয়ারপোর্ট সবে উদ্বোধন হয়েছে। যাত্রী ভাড়ার অতিরিক্ত মোটা উন্নয়ন ফি জমা করে ভিতরে প্রবেশ করতে হয়। তখন এসব ডিজি যাত্রা, ওয়েব চেক ইন, স্মার্টফোন, মোবাইল অ্যাপ ইত্যাদি অত্যাধুনিক প্রযুক্তি কার্যকর হয়নি। সে ছিল কাগজে ছাপা বোর্ডিং পাস, SMS, এক্সরে স্ক্যানিং, কেবিন ব্যাগেজ ট্যাগ আর হাত দেখিয়ে ট্যাক্সি থামানোর সময়। ঘটনাচক্রে সেদিনও ছিল কুহুর জন্মদিন। কাঁচের দরজার ওপাশে ঝাঁ চকচকে পরিবেশ, সে যেন এক স্বপ্নের জগৎ। এক গুচ্ছ মালপত্র নিয়ে যাতায়াত করা তার একেবারেই অভ্যেসে নেই। গতবার যখন ব্যাঙ্গালোরে এসেছিল, ট্রেনে কুলি এসে লাগেজ তুলে দিয়েছিল। যতই ভারী হোক, এখানে ট্রলিতে সব নিজেই ওঠাতে হয়, আবার নিজেকেই নামাতে হয়। পোর্টার সার্ভিস অবশ্য আছে বই কি, তবে লাগাম ছাড়া ভাড়া, মধ্যবিত্ত যাত্রীর সামর্থ্যের বাইরে। এদিকে তুমুল বৃষ্টি, তার উপর এতগুলো লাগেজ নিয়ে হিমশিম খায় কুহু। হঠাৎ নজরে পড়ে কাঁচের ওদিকে একটি ছেলে এক টানা তার দিকে তাকিয়ে আছে। কুহু মনে মনে বলে, ওভাবে দেখছি কেন ছেলেটা আমায়? মাথার গন্ডগোল না আমার ভুল? তারই মধ্যে কাঁচের রিফ্লেকশনে কুহু নিজেকে আপাদমস্তক ভালো করে একবার দেখে নেয়। একটু চিন্তিত হয়ে কুহু ভাবে, না, আমার কোনো প্রবলেম তো মনে হচ্ছে না, কিন্তু ছেলেটা এখনো তাকিয়ে আছে একইভাবে। আশ্চর্য তো, হাবে ভাবে বদমতলব আছে বলে তো লাগছে না। কাছে কি সরাসরি জিজ্ঞেস করে দেখি। সেবার ব্যাঙ্গালোর থেকে কলকাতায় বাড়ি যাচ্ছিল মহুল।
এর আগে অবশ্য বেশ কয়েকবার ফ্লাইটে ট্রাভেল করেছে, কিন্তু চাকরির প্রথম মাইনের টাকায় প্লেনে চড়ার আনন্দ অতুলনীয়। প্রথম ফ্লাইটে একা চড়ার আনন্দে সে নির্ধারিত সময়ের চেয়ে বেশ খানিক আগেই পৌঁছে যায়। কাজেই ওয়েটিং লাউঞ্জে অপেক্ষা করতে হবে। ভিতরে তখন গিজ গিজে ভিড়, কত মানুষ এসেছেন তাদের পরিজনদের সি অফ করতে। সেকালে 3 ঘন্টার কমে এয়ারপোর্টের ভিতরে না ঢুকতে দেওয়ার অত নিয়ম ছিল না। ওয়েব চেক ইন করে ডিরেক্ট বোর্ডিং পাস নেবার ব্যবস্থাটাও ছিল না, বরং ভিজিটার পাস কেটে পরিবার বন্ধুবান্ধব সকলে ভিতরে ওয়েটিং লাউঞ্জ অবধি অনায়াসে আসতে পারতেন। তারপর অপেক্ষা করতে হতো রিপোর্টিং কলের। নির্দিষ্ট সময়ে লাউঞ্জের রেলিংয়ের ওপাশ থেকে নজর রাখতে হতো কখন চেক ইন অ্যানাউন্সমেন্ট শুরু হবে। সেই অনুযায়ী ভিতরে প্রবেশ, লাগেজ স্ক্যান, এয়ারলাইন কাউন্টারে লাইন, বোর্ডিং পাস, কেবিন ব্যাগেজ ট্যাগ ইত্যাদি। এখন যদিও ওসব নিয়ম অনেক বদলে গেছে। যাক, ফিরে আসি আমাদের মহুল আর কুহুর গল্পে। মাত্র 1 সপ্তাহের শীতের ছুটিতে বাড়ি আসা। মহুলের সঙ্গে তেমন জিনিসপত্র নেই, পিঠে খালি একখানা ল্যাপটপ ব্যাগ আর সাথে ছোট্ট কেবিন ব্যাগেজ। বাইরে তখন তুমুল ঝড় বৃষ্টি হচ্ছে। আজ সন্ধ্যায় নাকি এক বিরল উল্কাপাত হবে, তারই জেরে পৃথিবী জুড়ে তোলপাড় চলছে। সব নিউজ চ্যানেলে একটাই খবর, এয়ারপোর্টের ভিতরেও বাজ পড়ার শব্দ আর বিদ্যুতের ঝলকানি বেশ টের পাওয়া যাচ্ছে। সকালের অনেক ফ্লাইট শিডিউল টাইমের থেকে ডিলেতে চলছে। কখন বোর্ডিং পাস দেওয়া শুরু হবে কেউ বলতে পারছে না। ফলে রিপোর্টিং কলের অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই। হাতে অনেকটা সময়। অগত্যা টাইম পাস করতে র্যাক থেকে ম্যাগাজিন আর 1 কাপ ডিপ টি নিয়ে বসে পড়ে সে। পড়ার ফাঁকে এদিক ওদিক তাকাতে গিয়ে চোখ পড়ে কাঁচের এন্ট্রি গেটে। একটি মেয়ে সঙ্গে অজস্র মালপত্র নিয়ে 2টো ট্রলি ঠেলতে ঠেলতে এক্স রে মেশিনের সামনে এসে দাঁড়ায়। তখন লাগেজ চেকিংয়ের লম্বা লাইন পড়ে গেছে। কোনো মতে এলোমেলোভাবে সে মেশিনে সেগুলো তোলে। এই স্ক্রিনিং চলে প্রায় 15 মিনিট ধরে। এই পরিমাণ লটবহর নিয়ে কেউ প্লেনে যাতায়াত করে? কোনো কাণ্ড জ্ঞান নেই। অবাক হয়ে ভাবে মহুল, মেয়েটিও বোধহয় আমায় লক্ষ্য করেছে, বাট হু কেয়ার্স। তবে মহুলের বিস্ময় অবশ্য বাকি কোনো কারণে নয়, কুহুর অত্যন্ত অগোছালো স্বভাবের জন্য। যদিও মেয়েটির কাছে অন্য ইঙ্গিত পৌঁছায়। লাগেজ চেকের পর সেও দেখা দেখি সোজা মহুলের সামনে এসে দাঁড়ায়। হাই, মে আই সিট হিয়ার? ও ইয়া শিওর। একটু অস্বস্তি হলেও মনের ভিতর তেমন বিরক্তিভাব একটুও জাগেনি মহুলের। এমন সময় তার ফোনটা বেজে ওঠে। মা এখন কেন ফোন করছে? হঠাৎ খেয়াল হয় কুহুকে দেখতে গিয়ে এয়ারপোর্টে পৌঁছে মাকে জানাতে বেমালুম ভুলে গেছে সে। বারবার করে বেরোনোর আগে বলে দিয়েছিল। ইস, তাও কি করে মিস করলাম। হ্যালো, কিরে বাবু, এয়ারপোর্টে পৌঁছেছিস? মায়ের উদ্বিগ্ন গলা শুনেই বুঝতে পারে মহুল তিনি খুব চিন্তিত। এমনিতেই যা প্যানিক করেন, তাতে ছেলে প্রথমবার একা প্লেনে আসবে, দুশ্চিন্তা হওয়াই স্বাভাবিক। হ্যাঁ অনেকক্ষণ। ফোন করিসনি কেন তাহলে? করতাম। অমনি করতাম। যাই হোক, খেয়েছিস কিছু? সবেতেই খালি হুম হুম করে। কি হয়েছে বলতো? শরীর খারাপ? না না, সব ঠিক আছে, পরে কথা বলছি। এত তাড়াতাড়ি রাখতে বলছিস কেন? বোর্ডিং দিয়ে দিল নাকি? ধুর, এখন বোর্ডিং কোথায়? চেক ইনই হয়নি। চেক ইন হয়নি? মা যেন আকাশ থেকে পড়েন। দ্বিগুণ উদ্বিগ্ন হয়ে পড়ার ভয়ে মহুল তাড়াতাড়ি পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। না, অনেক লেট হবে, ডিলে দেখাচ্ছে বোর্ডে। ওমা, সে কি কাণ্ড! কেন? কি করবি এবার? সঙ্গে খাবার দাবার আছে তো? এতগুলো প্রশ্ন এক নিঃশ্বাসে করে বসেন তিনি। ঠিক এই অবস্থা এড়াতেই ফোন রাখার তাড়ায় ছিল মহুল। ধুর তোর, খালি খাওয়া, আগে রিপোর্টিংটা তো হোক। কি করবি তাহলে? জানি না, ওয়েট করছি। কিছু একটা অ্যানাউন্সমেন্ট শুরু হলো, এখন রাখি। সিকিউরিটি চেক হলে জানাস কিন্তু বাবু। ঠিক আছে, রাখলাম। এই বলে যত তাড়াতাড়ি সম্ভব ফোনটা রেখে কুহুর দিকে সলজ্জভাবে তাকায় মহুল, মুখে আমতা হাসি। পাশে এমন অল্প বয়সী মহিলা বসে থাকলে মায়ের সাথে অমন ঘরোয়া কথা কি বলা যায়? মেয়েটি নিজেই আলাপ শুরু করে। মা? হ্যাঁ। লজ্জায় ততক্ষণে মহুলের টুকটুকে ফর্সা গাল লাল হয়ে গেছে। ঠিক যেটা সে চায়নি তাই হলো। গলা নামিয়ে কথা বললেও মায়ের এলোমেলো কথাগুলো মেয়েটি যে ভালোই শুনতে পেয়েছে তা বুঝতে আর বাকি নেই। তবে এক আলাপে সোজা কাকিমা বলে ফেলায় মহুলের অস্বস্তি কিছুটা প্রশমিত হয়। কাকিমা খুব টেনশন করেন বোধহয়। ওই আর কি, সব মায়েরা যেমন হয়।
কুহুকে চুপ করে থাকতে দেখে মহুল নিজেই কুহুর মায়ের ব্যাপারে জানতে চায়। যদিও এই হঠাৎ নীরবতার সঠিক কারণ জানা থাকলে হয়তো সে এমন আগ বাড়িয়ে জিজ্ঞাসা করত না। কি হলো, এত কি চিন্তা করছেন? আপনার মা টেনশন করে না বুঝি? মায়ের কথা আমার মনে নেই। তার এই হালকা প্রশ্নের এমন গুরুগম্ভীর উত্তর পাবে মহুল একেবারেই অনুমান করতে পারেনি। কি অদ্ভুত! মানুষকে দূর থেকে দেখে আমরা কত কি কল্পনা করে নিই তার ব্যাপারে, অথচ সেই জন যখন পারস্পরিক দূরত্ব ঘুচিয়ে আমাদের কাছাকাছি আসে এক অন্য মানুষের পরিচয় পাই। হয়তো দূর থেকে অগোছালো কুহুকে মালপত্র নিয়ে একা হিমশিম খেতে দেখে মহুলেরও মনে বিদ্রূপ মনোভাব জন্মেছিল, কিন্তু এখন নিজের কথায় নিজেরই খারাপ লাগছে। মেয়েটির কাছে ক্ষমা চাওয়া উচিত, কিন্তু ক্ষমা চাইলে কেমন যেন মেয়েকেই শোনাবে। তাই প্রসঙ্গ ঘোরানোর চেষ্টা করে পরিস্থিতি স্বাভাবিক করতে চায় সে। আক্ষেপে দুবার গলা ঝেড়ে বোঝাতে চায় যে সে সত্যি দুঃখিত। তা এত লাগেজ নিয়ে কোথায় যাচ্ছেন? বাড়ি? কুহুর ছোটবেলা থেকে বন্ধু খুব কম। এক বাবা ছাড়া তেমন কোনো বন্ধু নেই। একাকিত্ব তাকে সঙ্গ দিয়ে এসেছে চিরকাল। এই প্রথম কেউ তার সাথে নিজে আলাপ করতে চাওয়ায় সাময়িক হলেও কুহুর মন ছুঁয়ে যায়। হ্যাঁ, অ্যাকচুয়ালি রিলোকেট করছি, তাই জিনিসটা একটু বেশি হয়ে গেছে। ও তাই বলি, এত মাল নিয়ে ফ্লাইটে কে যায়? তা রিলোকেট করে কোথায় যাওয়া হচ্ছে? কলকাতা? হ্যাঁ, আপনিও কি কলকাতা? বিলক্ষণ ঠিক ধরেছেন। এই ক্রিসমাস টাইমে আইটির কাজের চাপ তেমন নেই বললেই চলে, ওই অ্যাটেন্ডেন্স দিলেই হলো। আপনি কোথায় আছেন? বাহ, বেশ ভালো তো। আমি সার্জাপুরের রেমেডি হসপিটালে নার্সের চাকরি করতাম। এখন অবশ্য পাকাপাকিভাবে ব্যাঙ্গালোর ছেড়ে চললাম। কথোপকথনের মাঝে মহুলকে সে এও জানায় হঠাৎ সব জায়গা ছেড়ে কলকাতায় কেন। মূল কারণ তার ছোটবেলার প্রিয় বান্ধবী সুদেশনা। সে আপাতত কলকাতাতেই থাকে, চাকরি করে তারই নার্সিংহোমে। এত বছর পর দুই বন্ধু একসাথে থাকবে, ডিউটি করবে, এই আনন্দে সে কলকাতা ফিরে যাচ্ছে। কারণটা যদিও খুব উদ্ভট ঠেকে মহুলের, তাও মুখে কিছু প্রকাশ না করে ছোটখাটো উত্তরের ফাঁকে ম্যাগাজিনের পাতা উল্টাতে থাকে। আলাপচারিতায় কোথা দিয়ে যে সময় কেটে যায় দুজনেরই হিসাব নেই। ওদিকে বাইরে তখন জমকালো ঝড় হচ্ছে। আকাশ কালো করে শোঁ শোঁ করে এলো পাথারি ধুলোর হাওয়া বইছে। মাঝে মাঝে শিলাও এসে আছড়ে পড়ছে কাঁচের দেওয়ালে। এই দেখুন, এতক্ষণ গল্প করছি, নামই জানা হয়নি। আমি মহুল ব্যানার্জি। কুহু মুখার্জি। নাইস নেম। থ্যাংক ইউ। বাবার কাছে শুনেছি মায়ের রাখা। আপনার নামও বেশ আনকমন। তা বটে, তবে আমার নাম রাখা নিয়ে বাড়িতে সে এক হুলুস্থুল কাণ্ড হয়েছিল। প্রথমে ঠাকুমা কুলদেবতার নামে আমার নামকরণ করেন, যেমন হয় আর কি। ইয়া বড় সেকেলে একখানা নাম। মা শুনে এমন কান্নাকাটি জুড়ে দেয়, বাবা বাধ্য হয়ে পরে বদলে রাখে মহুল। তবে মৃত্যুশয্যাতেও নাকি ঠাকুমার অভিমান ভাঙানো যায়নি। এই তো পুরো নামাঙ্করণ বিভ্রাট। যা বলেছেন। তা আপনার বাড়িতে কে কে আছে? কুহু আবার চুপ। মহুলের বুকের ভিতরটা ধক করে উঠল। এই রে, আবার বেফাস কিছু জিজ্ঞেস করে বসলাম মনে হচ্ছে। আই এম রিয়েলি সরি ইফ আই হ্যাভ হার্ট ইউ। নো, দ্যাটস ফাইন। অনেক দিন হয়ে গেছে। আই হ্যাভ ওভারকাম ইট নাও। সত্যিই কি তাই? পাতলা রিমলেস ফ্রেমের ফাঁক দিয়ে এক নিঃশ্বাসে প্রশ্ন করে মহুল। তার কণ্ঠস্বরে অসম্ভব দরদের ছোঁয়া। এর আগে কুহুর মন এত অনায়াসে কেউ পড়তে পারেনি। গলায় জড়ানো স্কার্ফ সামান্য গুছিয়ে নিয়ে কুহু সাবধানে উত্তর দেয়। আপনি কি করে বুঝলেন? ওহ প্লিজ, ডোন্ট বি চিজি। সব কথা কি শুধু শব্দে প্রকাশ পায়? কুহুর সুপ্ত অনুভূতিগুলো যে এমন এক অপরিচিত ব্যক্তির কাছে ধরা পড়ে যাবে সে কোনোদিন ভাবেনি। তাই হয়তো নিজের স্বাচ্ছন্দ্য হারিয়ে বোকা বোকা মুখে জিজ্ঞেস করে বসে। রাগ করলেন নাকি? না। তাও ভালো, এতটুকুতে রেগে গেলে আড্ডা দেবো কেমন করে? এদের যা গদাই লস্কর হালচাল দেখছি, আজ যে কখন আমাদের চেক ইন কাউন্টার খুলবে কিছুই বুঝতে পারছি না। লেট হবে বলছেন? পিস্তর, টেক মাই ওয়ার্ডস। বলতে বলতে এয়ারলাইন স্ট্যাটাস বোর্ডে আপডেট আসে তাদের ফ্লাইট 5 ঘন্টা ডিলেট। কুহুর ব্ল্যাক কফি খাওয়ার খুব নেশা। হয়তো কালো ধোঁয়ার গন্ধে সে তার বাবা অর্থাৎ মিহির বাবুকে খোঁজে। গত 3 ঘন্টায় অন্তত 8 কাপ খাওয়া হয়ে গেছে। প্রতিবার সে মহুলকে দেয় আর নিজেও খায়। মহুল টাকা দিতে চাইলে বা কফি খাবে না বললে সে এমন মর্মাহত হয়ে পড়ে
যে বাধ্য হয়ে মহুলকে সঙ্গ দিতেই হয়। ওদিকে যত সময় যায় এয়ারপোর্টে ভিড় ক্রমশ বাড়তে থাকে। ততক্ষণে কুহু মহুলের পরিচয়ও জেনে নিয়েছে। তাদের দুজনের জীবনের গল্পই অনেকটা একরকম। বাবার মৃত্যুর পর মা দ্বিতীয়বার বিয়ে করেন। ভদ্রলোক এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার এক উচ্চপদস্থ অফিসার। তিনিও বিপত্নিক, তবে নিঃসন্তান। বছর ঘুরতেই তাদের এক কন্যা সন্তান হয়। ভদ্রলোককে মহুল কোনোদিন নিজের বাবার আসনে বসাতে পারেনি। কাজেই তার সাথে তেমন বনিবনা না হওয়ায় মহুলকে বোর্ডিং স্কুলে ভর্তি করে তিনি সপরিবারে দিল্লি চলে যান। বছরে 2-1বার দেখা হতো, তবে নতুন বাবা বা মায়ের প্রতি তেমন মানসিক টান এখন আর নেই বললেই চলে। মা যদিও ফোনে আজীবন সম্পর্ক রেখেছেন, আজও ছেলের জন্য উতলা হন, তবে বাবাকে মহুল খুব মিস করে। আকাশের অজানা ছায়াপথে সে আজও তাকে খোঁজে। তার বিশ্বাস তারাদের দেশে বাবা একদিন তাকে নিশ্চয়ই দেখা দেবেন। এর আগে মনের চাপা কষ্টগুলো মহুল কখনো কারোর সাথে ভাগ করেনি, অথচ কি আশ্চর্য, আজ কুহুকে কি অনায়াসে সে সব বলে ফেলল। এটা বুঝতে পেরে অস্বস্তি আরও জমাট বাঁধে। মুখটা গম্ভীর করে ম্যাগাজিনে মন দেয় মহুল। বাইরে তখন মেঘ কেটে বিকেলের পাতলা রোদ্দুর উঁকি দিচ্ছে। চুমুক দিতে গিয়ে দেখে কুহুর বোতলে জল প্রায় শেষ। খুব তেষ্টা পেয়েছে, রিফিল করে আনি। প্রায় আধ ঘন্টা হয়ে গেছে সে গেছে। এদিকে চেক ইনও ধীরে ধীরে শুরু হয়ে গেছে। ফ্লাইটের বাকি যাত্রীরা পেঁচালো লাইনে দাঁড়িয়ে পড়েছে কাউন্টারের সামনে। মহুলও যেত, কিন্তু এক অদ্ভুত পরিস্থিতিতে পড়ে সে তখনও ওয়েটিং লাউঞ্জেই বসে রয়েছে। এবার একটু একটু করে বিরক্তি দানা বাঁধছে। মনে মনে ভাবল, একটু আসছি বলে যে সেই গেল, আর পাত্তাই নেই। আমার কি দায়, যার লাগেজ তারই কোনো হুঁশ নেই। কিন্তু কোনো এক অজানা কারণে মহুল কুহুর অপেক্ষা করে। এর আগে সে এমনটা কারোর জন্যই কখনো করেনি, করবে ভাবেও নি। তবু এক অপরিচিতা মেয়ের ব্যাগ আগলে আজ সে বসে আছে। লেট হচ্ছে, তাও ছেড়ে যেতে পারছে না। চেক ইনের লাইনে আর মাত্র 3 জন বাকি। এবার সে মনস্থির করেই ফেলল, খুব বেশি হলে আর 5 মিনিট অপেক্ষা করব। তার মধ্যে কুহু না এলে মাল রেখে সোজা লাইনে গিয়ে দাঁড়াবো। হঠাৎ পিছন থেকে এক ধাক্কায় চমকে তাকায়। দেখে তার দিকে অভিমানী চোখে বড় বড় করে তাকিয়ে আছে কুহু। আপনি কেমন লোক মশাই? চেক ইন শেষ হতে চলল আর আপনি বসে আছেন। আমাকে একবার ডাকলেন না? মানে? কারণ বুঝতে মহুলের বেশ কয়েক মুহূর্ত সময় লেগে যায়। রিপোর্টিং কল হওয়ার পরেও মহুল কেন কুহুকে ডাকেনি, এই হলো গিয়ে তার অভিযোগ। কিন্তু কিভাবে? কুহু তো নিজের ফোন নাম্বার দিয়ে যায়নি মহুলকে। ওসব লজিকের অবশ্য বালাই নেই কুহুর মধ্যে। এই ছেলে মানুষই দেখে কুহুর প্রতি বিস্ময় আরও এক ধাপ বেড়ে যায় মহুলের। হঠাৎ কোথা থেকে উড়ে এসে জুড়ে বসলো তার কপালে, জানা নেই শোনা নেই। এতক্ষণ তার ব্যাগপত্র সামলানোর পর যদি ধন্যবাদের বদলে তিরস্কার জোটে ভাগ্যে, কারই বা ভালো লাগে। অগত্যা কথা না বাড়িয়ে নিজের ট্রলি নিয়ে সোজা কাউন্টারের দিকে এগিয়ে যায় মহুল। পিছন পিছন কুহুও এসে যোগ দেয়। দুটো লাগেজে ঠাসা ট্রলি একা একটা মেয়ের পক্ষে ম্যানেজ করা খুব সহজ নয়। হাতের ছোট ব্যাগটাও যেন কেমন বেঢপ মাপের। সব মিলিয়ে হিমশিম অবস্থা। ট্রলি ঠেলতে গিয়ে দুটো ভারী সুটকেস হুমড়ি খেয়ে মেঝেতে পড়ে যায়। কোনো মতে সেগুলোকে আবার তুলে যথাস্থানে রাখে। মনে মনে বিদ্রুপ করার সুযোগ হাতছাড়া হতে দেয়নি মহুল। এ তো আর কলকাতা নয় যে এয়ারপোর্ট স্টাফ বা সহযাত্রীরা সাহায্যের হাত বাড়িয়ে দেবে। এখানে পুরুষ নারী নির্বিশেষে সবাই স্বাবলম্বী, আত্মনির্ভরতায় বিশ্বাস করে। এখন ঠেলা সামলাও। অন্য সময় হলে হয়তো মহুল মেয়েটির সহযোগিতা করত, কিন্তু অকারণে তখন কথা শুনে মহুল বেশ ক্ষুণ্ণ। তাই দিব্যি অন্যদিকে তাকিয়ে থাকে, যেন সে দেখতেই পায়নি। সিকিউরিটি চেকের কল তখনও না আসায় বোর্ডিং পাস হাতে ফের সেই লাউঞ্জেই অপেক্ষা করে মহুল। দূরে মেয়েটির কাণ্ড কারখানা দেখে এবার একটু মায়াই হয়। খেয়ালই নেই ম্যাগাজিনের পাতাটা উল্টাতে কখন সে ভুলে গেছে। কুহুকে দিয়েই চেক ইন কাউন্টার বন্ধ হয়। অতগুলো সুটকেসের ওজন মাথাপিছু নির্দিষ্ট ভারমাত্রা ছাড়িয়ে যাওয়ায় তাকে বিপুল লাগেজ ফি দিতে হয়। কিন্তু তাতে কুহুর কোনো ভ্রুক্ষেপই নেই। সমস্ত মালপত্র সে চেক ইন ব্যাগেজে দিয়ে দিয়েছে। ফলে আপাতত হাতে একটা বোর্ডিং পাস আর হ্যান্ডব্যাগটা ছাড়া আর কিচ্ছু নেই। যেন মহুলই নিশ্চিন্ত হলো। এক দৃষ্টে এতক্ষণ তার দিকে তাকিয়ে থাকাটা কুহুর অবশ্য দৃষ্টি এড়ায়নি। ও কি কিছু আঁচ করতে পারলো?
মনের কোণে এক অজানা সূক্ষ্ম অনুভূতি যেন বারবার মাথা চাড়া দিয়ে উঠতে চাইছে। এমন পরিস্থিতি তার আগে কখনো হয়নি। অস্বস্তিতে ম্যাগাজিন পড়ার ভান করে মহুল। কেবিনস ট্রলি আর চেক ইন লাগেজে না দিয়ে সঙ্গেই রেখেছে সে। পিঠের ব্যাগটা পাশের সিটে রাখা দেখে সেই দিকেই এগিয়ে আসে কুহু। এক্সকিউজ মি। মহুল ঠিক যেটা এড়াতে চেয়েছিল সেটাই হলো। ব্যাঙ্গালোর এয়ারপোর্ট এমনিতে সব সময় লোকে লোকারণ্য, তবে বোর্ডিং শুরু হতেই অনেকটা ভিড় কমে যাওয়ায় আশেপাশে তখন কিছু সিট খালি ছিল। চেষ্টা করলেই অন্য রোতে বসতে পারত কুহু, কিন্তু ওই সিটটাই কুহুর সবচেয়ে পছন্দ হয়। তার মতো এত চঞ্চল মেয়ে মহুল সত্যি বেশি দেখেনি। মেয়েদের সঙ্গে সে কোনোদিনই সাবলীল নয়। কিছুটা বাধ্য হয়েই চাপা উদ্বেগ নিয়ে ব্যাগ সরিয়ে বসতে দেয়। প্রায় আধ ঘন্টা পর সিকিউরিটি চেকের অ্যানাউন্সমেন্ট হয়। কুহুর পাগলামির হাত থেকে বাঁচতে মহুল এতক্ষণ ম্যাগাজিনে ডুবেছিল। হুঁশই নেই কখন সে পাশের সিট ছেড়ে উল্টো দিকে এক বয়স্ক ভদ্রলোকের সঙ্গে গল্প জুড়ে দিয়েছে। গম্ভীর মুখে র্যাকে ম্যাগাজিনটা রেখে দিয়ে ট্রলি টানতে টানতে সিকিউরিটি গেটের দিকে এগিয়ে যায়। মহুলকে এগোতে দেখে কুহুও লেডিস কিউতে গিয়ে দাঁড়ায়। সিকিউরিটি চেক সেরে ব্যাগের জন্য অপেক্ষা করছে মহুল। এমন সময় হঠাৎ দূর থেকে চেঁচামেচি শুনতে পায়। সরবে কোনো সিআরপিএফ অফিসারের সাথে কারোর তর্ক চলছে। শোরগোলের শব্দটা বোধহয় লেডিস ফ্রিস্কিং বুথের ভিতর থেকে আসছে। কোনো মহিলা যাত্রী বোর্ডিং পাস হারিয়ে ফেলেছেন। মহুলের গলাটা চেনা চেনা লাগায় সেদিকে দৌড়ে যায় সে। কাছে যেতেই বুঝতে অসুবিধে হয় না সেই পরিচিত গলাটি আসলে কার। বোর্ডিং পাস হারানো কুহু ছাড়া আর কার পক্ষেই বা সম্ভব? নিজের মনেই হাসে মহুল। এই কঠিন পরিস্থিতিতে কি সাহায্য করবে বুঝতে না পেরে নিজের ব্যাগ দুটো তুলে বোর্ডিং গেটের দিকে হাঁটতে শুরু করে। তবে মনের ভিতর একটা অদৃশ্য কাঁটা যেন খচখচ করে। এভাবে মেয়েটিকে অসহায় অবস্থায় একা ফেলে যাওয়া কি ঠিক হলো? তবে কতটুকুই বা আমি ওকে চিনি? বোর্ডিং পাস হারানো মুখের কথা নাকি? এখন নির্ঘাত মিলিটারি জেরা চলবে। ওসব ঝামেলায় কে জড়াবে? প্লেন ছাড়তে এখনো অনেক দেরি। আগের দুটো ফ্লাইটের তখনও বোর্ডিংই হয়নি। 3 নম্বরে মহুলদের ডাক আসবে, কাজেই হাতে আরও অনেকটা সময় তখনও আছে। বারবার মহুলের কুহুর কথা মনে পড়ছে। টেনশনে মহুল বেশ কয়েকবার গেটের এদিক থেকে ওদিক পায়চারি করে ফেলে। শত চেষ্টা করেও নিজেকে বিরত রাখতে না পেরে শেষে সিকিউরিটি চেকের জায়গায় আবার ফিরে আসে। গিয়ে দেখে ততক্ষণে প্রচুর ভিড় জমে গেছে। 5-6 জন বন্দুকধারী কালো উর্দি পরা এয়ারপোর্ট পুলিশ কুহুকে ঘিরে ধরেছে। 2 জন মহিলা পুলিশ উঁচু গলায় শাসাচ্ছে, আর কুহুর চোখে জল। অসহায় দৃষ্টিতে মাটির দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। হাঁটু কাঁপছে, ব্যাগের হ্যান্ডেল শক্ত করে বগলে জড়ানো, আঙুলগুলো থরথর করছে। দূর থেকে মহুলকে এক ঝলক দেখেই যেন মরা প্রাণে জান ফিরে আসে কুহুর। দৌড়ে এসে 2 হাতে গলা জড়িয়ে কাঁদতে শুরু করে। এতক্ষণ সে যেন মহুলের জন্যই অপেক্ষা করছিল, আর এই ব্যাপারে মহুল ততোধিক অপ্রস্তুত। মেয়েটির নিরুপায় অবস্থা দেখে নিজেকে খুব অপরাধী মনে হয় মহুলের। আপাতত 2টো কেসে সে ফেঁসেছে। 1, বোর্ডিং পাস ছাড়া সিকিউরিটি চেকে ধৃত, আর 2, কেবিন ব্যাগেজে ট্যাগ নেই। তখন নিরাপত্তা বাহিনীর চেকিংয়ে আরও কড়াকড়ি ছিল। ট্যাগ ছাড়া কোনোভাবেই ব্যাগ নিয়ে ফ্লাইটে ওঠা যেত না। সেই মুহূর্তে বিমানবন্দরের স্টাফ আর মিলিটারি পুলিশ ছাড়া কেউ নেই। বাকি সব যাত্রী যে যার ব্যাগ নিয়ে মহুলের মতো চলে গেছে। মহুলকে দেখে প্রথমে তাকেও বহু জেরা করে পুলিশ। শেষে তার পরিচয় জানতে পেরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। আসলে মহুলের নতুন বাবা এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার সিনিয়র ডিরেক্টর। সে বয়ান দেয়, রিপোর্টিংয়ের সময় ওনার সাথে আমি ছিলাম। ওনাকে বোর্ডিং পাস দেওয়া হয়েছিল, তার সাক্ষী আমি। এর সাথে ছোট্ট একটা মিথ্যে কথাও অবশ্য বলতে হয় মহুলকে। হ্যান্ডব্যাগে ট্যাগ ছিল, বাট আই থিঙ্ক লুজ বাঁধায় হয়তো খুলে গেছে। শি ইজ ইনোসেন্ট, ইউ মে প্লিজ লেট হার গো। অগত্যা অনেক কাকুতি মিনতি করার পর কড়া ওয়ার্নিং দিয়ে কুহুকে শেষ পর্যন্ত ডুপ্লিকেট বোর্ডিং পাস ইস্যু করে প্লেনে উঠতে দেয় এয়ারপোর্ট পুলিশ। রাত প্রায় 9টা নাগাদ ব্যাঙ্গালোর এয়ারপোর্ট থেকে তাদের ফ্লাইট টেক অফ করে। অল্প সময়ের মধ্যেই মেঘের প্রাচীর চিরে পৃথিবীর বায়ুমণ্ডলে ভেসে চলে প্লেন। রাতের নিকষ আকাশে তখন তারাদের সমাগম। দক্ষিণ আকাশে জ্বলজ্বল করছে 9টি তারা। দূরে দিগন্তে পৃথিবীর বক্ররেখা বরাবর গোলাপি আলোর রেশ। অজান্তে এক মনে
সেই দিকেই তাকিয়ে থাকে দুজনে। এই 2.5 ঘন্টার সফরে পাশাপাশি বসলেও কুহুর সাথে আর কোনো কথা হয়নি মহুলের। হয়রানির জেরে কুহুও একেবারে চুপ করে গেছে। যদিও সে মহুলকে ধন্যবাদ জানাতে চেয়েছিল, সব বুঝেও এক অচেনা ভয়ের তাড়নায় মহুল এড়িয়ে যায়। মহুল আর কুহুর গল্পটা এখানেই শেষ হয়ে যেতে পারত, কিন্তু ক্যারিনার ম্যাজিক বলে কথা, এত সহজে কি শেষ হয়? মনে আছে মিহিরবাবুর সেই মন মাতানো মহাকাশের গল্প? পৃথিবীর দক্ষিণ আকাশে ক্যারিনা নামে এক আশ্চর্য তারামণ্ডল আছে, যাকে নিয়ে যুগ যুগ ধরে বহু জনশ্রুতি চলে আসছে। এই 2 নক্ষত্র প্রতি সহস্রাব্দে মাত্র একবার মিলিত হয়, আর সেদিন নাকি এমন উল্কা বৃষ্টি হবে, গোটা পৃথিবী গোলাপি আলোয় জেগে উঠবে। সেই রাতে যদি কোনো পুরুষ ও নারী এই মিলনের পারস্পরিক সাক্ষী হয়, তাহলে আগামী 1000 বছর তারা এক মহাজাগতিক প্রেমের বন্ধনে আবদ্ধ হবে। কোনো গ্রহগত শক্তি তাদের বিচ্ছিন্ন করতে পারবে না, এমনকি তারা নিজেরাও নয়। মাঝে কেটে গেছে বেশ অনেকখানি সময়। সেদিন এয়ারপোর্টে ঝামেলার পর কুহু এত মনমরা হয়ে পড়ে, তারপর তাদের মধ্যে বিশেষ কথাবার্তা হয়নি। মহুল অবশ্য অন্য কারণে কিছুটা এড়িয়ে গিয়েছিল, কাজেই একে অপরের ফোন নাম্বারটাও আর নেওয়া হয়নি। আচ্ছা, এরপর সোজা চলে আসি 2020 সালের জুলাই মাসের এক ভ্যাপসা দুপুরবেলায়। কুহু এখন বাইপাসের ধারে রেমেডি মাল্টি স্পেশালিটি হসপিটালের হেড নার্স। সে এক ভয়ানক সময়। সারা পৃথিবী তথা শহর জুড়ে অতিমারির আতঙ্ক চলছে। রোজ শয়ে শয়ে মানুষ পোকামাকড়ের মতন মারা যাচ্ছে। স্বজন বিয়োগের যন্ত্রণা বুকে নিয়ে শেষ দেখাও করতে পারেনি তাদের পরিবার পরিজন। এই সব কিছুর মাঝে মন শক্ত করে জীবনের ঝুঁকি নিয়ে পেশাদারিত্বের সাথে সে রোগীর সেবা করে চলেছে। সেদিন কুহুর ডিউটি পড়ে কোয়ারেন্টাইন ওয়ার্ডে। আপাদমস্তক পিপিই কিটের আড়ালে শুধু চোখ ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। ঘরে রোগীর সংখ্যা জনাকুড়ি, সকলেই কোভিডে আক্রান্ত। তাদের মধ্যে 7 নম্বর বেডের অবস্থা আশঙ্কাজনক। পেশেন্টের ফুসফুসে সাংঘাতিক ইনফেকশন। ক্রমাগত হাইয়েস্ট ডোজে অক্সিজেন দিয়েও নিঃশ্বাস কিছুতেই নিতে পারছে না, তাই উপর করে শোয়াতে বলেছে ডাক্তার। জুনিয়র নার্স এত ক্রিটিক্যাল কেস একা হ্যান্ডেল করতে পারছে না, তাই অভিজ্ঞ কুহু এসেছে তাকে সাহায্য করতে। কোয়ারেন্টাইন ওয়ার্ডে সব রোগীদের মোটা প্লাস্টিকের পর্দা ঘেরা কেবিনে আলাদা করে রাখা হয়, যাতে তাদের একে অপরের মধ্যে সংক্রমণ না ছড়ায়। পর্দা ঠেলে ঢুকেই কুহু প্রথমে পেশেন্টের ভাইটালস চেক করে মেশিনে। SpO2 খুব লো, মানে রক্তে অক্সিজেন লেভেল বেশ কম, অর্থাৎ ফুসফুস ভালো কাজ করছে না। রোগী ক্রমশ নিস্তেজ হয়ে পড়ছে। খুবই চিন্তার বিষয়। এক জুনিয়র নার্সকে সঙ্গী করে আলতো করে বডি পাশ ফেরাতে কুহু চমকে যায়। অস্ফুটে বলে ওঠে, মহুল! নিজের চোখকে যেন বিশ্বাস হয় না তার। এ কাকে দেখছে সে? গত 5 বছরে কত খুঁজেছে, কিন্তু কোনো সোশ্যাল মিডিয়ায় মহুলকে পায়নি সে। নিঃশ্বাসের কষ্টে অমন সুন্দর টুকটুকে ফর্সা মুখখানা কেমন যেন কালশিটে পড়ে গেছে। নীরব যন্ত্রণায় জল ভরে আসে 2 চোখে। মাথায় আলতো হাত বুলিয়ে সযত্নে উপর করে শুইয়ে মহুলের কাছে দাঁড়িয়ে থাকে চুপচাপ। ঘুমে আচ্ছন্ন মহুল শুধু একবার ঠোঁট নেড়ে কিছু বলতে চায়, কিন্তু কুহু ঠিক বুঝতে না পেরে মাথায় আবার হাত বুলিয়ে দেয়। মনে মনে কষ্ট ভাগ করে নেওয়ার আপ্রাণ চেষ্টা করে। কোয়ারেন্টাইন ওয়ার্ডে এভাবে প্রোটোকল ভেঙে রোগীর কাছে ঘন ঘন আসা একেবারেই নিরাপদ নয়। সব জেনেও ডিউটি শেষে কুহু রোজ মহুলের মাথার পাশে বসে থাকে কিছুক্ষণ। ভগবানের কাছে নিরলস প্রার্থনা করে যেন সে তাড়াতাড়ি সেরে ওঠে। এভাবে কেটে যায় প্রায় 1 সপ্তাহ। মহুলের ফুসফুসের ইনফেকশন কমতে শুরু করেছে। আগের চেয়ে এখন অনেকটাই সুস্থ সে, কিন্তু এখনও অক্সিজেন সাপোর্টে আছে। বেশিরভাগ সময়ই ওষুধের জেরে ঝিমিয়ে থাকে। মাঝে মাঝে অক্সিজেন মাস্কটা খুলে সেলফ পিক আপ চেক করে কুহু। এখনও জেনারেল বেডে নিয়ে যাওয়ার মতো শারীরিক স্থিতি নয়, তবে ডেঞ্জার পিরিয়ড বোধহয় এই যাত্রায় উতরে গেছে। প্রতি 15 দিনে এখানে নার্সদের ডিউটি পরিবর্তন হয়। সেদিন কুহু অন্য ওয়ার্ডে নাইট শিফটে থাকায় রাতে আর মহুলকে দেখতে যাওয়ার ফুরসত পায়নি।
পরের দিন সকালে যখন সে কোয়ারেন্টাইন ওয়ার্ডে আসে, দেখে ডিউটিতে ছিল তার প্রিয় বান্ধবী সুদেশনা। হালকা কিছু কথাবার্তার পর মহুলের ব্যাপারে এক রাশ নালিশ শোনে, যেন কুহুই তার অভিভাবক। উফ, তোর ওই 7 নম্বর পেশেন্ট সারা রাত আমায় যা জ্বালিয়েছে না, কি বলবো মাইরি। কেন রে, কি হলো? আমি কি জানি, গিয়ে নিজেই জিজ্ঞেস কর। রাতে ঘুমিয়েছে? ঘুম? সেটা আবার কি, 1 মিনিট বসতে দেয়নি। আচ্ছা, আমার কি একটা পেশেন্ট? ওষুধ দিতে গেলেই খালি কুহু কুহু বলে বেল টিপে পাগল করে দিচ্ছে সবাইকে। ড্রেসিংও করতে দেয়নি, অত্যন্ত রেস্টলেস। তুই কি দেখ কি বলে। শেষের কথাগুলো যেন শুনতেই পায় না কুহু। সে ভাবতেই পারেনি এই অসুস্থ শরীরে মহুল তাকে চিনতে পেরেছে। দৌড়ে যায় বেডের দিকে, গিয়ে দেখে এক মুখ অভিমান নিয়ে সজাগ হয়ে বসে আছে কুহুর অপেক্ষায়। পর্দার ফাঁক দিয়ে কুহুকে দেখেই চোখ মুখ আনন্দে ভরে ওঠে মহুলের। কুহু বেশ বুঝতে পারে পাছে সে মহুলের মনের কথা বুঝে ফেলে, তাই চোখাচোখি হতেই মুখ ঘুরিয়ে নেয় মহুল জানলার দিকে। সেই ব্যাঙ্গালোরের ফ্লাইটের মতো দীর্ঘ সময় চুপ করে বসে থাকে দুজনে। শুধু মাঝে 1 কাপ লিকার চা খেয়েছে কুহুর হাতে, যেন তার স্পর্শের জাদুতেই মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে মহুল। প্রায় ঘণ্টাখানেক পর কুহু যখন টুল থেকে উঠে দাঁড়ায়, সে 2 হাতে তার হাত চেপে ধরে, মুখের ওপর থেকে অক্সিজেন মাস্ক এক টানে সরিয়ে জানতে চায়, কুহু, রাতে আবার আসবে তো? তোমাকে ছাড়া আমার ঘুম আসে না। টপ করে 1 ফোঁটা গরম জল কুহুর হাতের তালুর ওপর পড়ে পলকে মিলিয়ে যায়। মহুলের চোখের তারায় তখন অব্যক্ত ভালোবাসার হাসি। দূর আকাশে ক্যারিনার সেই প্রণয়ী মহাবিশ্বের কোলে খেলে বেড়ায় চির আনন্দে। মিহিরবাবুর বলা সেদিনের সেই কাল্পনিক উল্কাবৃষ্টির গল্প কি তাহলে আজ সত্যি হয়ে গেল? অন্তরিক্ষে যেন প্রতিধ্বনিত হতে থাকে মিহিরবাবুর কণ্ঠস্বর। পৃথিবীর দক্ষিণ আকাশে ক্যারিনা নামে এক আশ্চর্য তারামণ্ডল আছে, যাকে নিয়ে যুগ যুগ ধরে বহু জনশ্রুতি চলে আসছে। এই 2 নক্ষত্র প্রতি সহস্রাব্দে মাত্র 1 বার মিলিত হয়, আর সেদিন নাকি এমন উল্কাবৃষ্টি হবে গোটা পৃথিবী গোলাপি আলোয় জেগে উঠবে। সেই রাতে যদি কোনো পুরুষ ও নারী এই মিলনের পারস্পরিক সাক্ষী হয়, তাহলে আগামী 1000 বছর তারা এক মহাজাগতিক প্রেমের বন্ধনে আবদ্ধ হবে। কোনো গ্রহগত শক্তি তাদের বিচ্ছিন্ন করতে পারবে না, এমনকি তারা নিজেরাও নয়। শুনছিলেন ঋত্বিকা ব্যানার্জির লেখা উল্কা বৃষ্টি। গল্প পাঠে সৌভিক, মিহিরের চরিত্রে রাজা, কুহু নীলাঞ্জনা, মহুল সৌমিক, মহুলের মা প্রিয়াঙ্কা, সুদেশনা কুহেলি, আবহ সঙ্গীত ও ধ্বনি পরিকল্পনায় শুভজিৎ এবং সমগ্র পরিচালনায় অভিষেক। সূত্রধার আমি অরিত্র। শেষ হলো এই রোববারের সানডে রোম্যান্সে আমাদের বিশেষ নিবেদন উল্কা বৃষ্টি। লিটরোমাকে অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। আগামী রবিবার ঠিক দুপুর 2টোয় এরকমই একটি রোম্যান্টিক গল্প নিয়ে হাজির হবে সানডে রোম্যান্স, শুধুমাত্র 91.9 ফ্রেন্ডস এফএম এ।